একইভাবে নিয়ম কানুন ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে কি কি বোঝায়? আদেশ। যে সেন্টেন্সে আদেশ, অর্ডার বা কমান্ড, যে সেন্টেন্সে উপদেশ, অ্যাডভাইস, যে সেন্টেন্সে অনুরোধ, অনুরোধ, যে সেন্টেন্সে অনুরোধ, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, যে সেন্টেন্সে নিষেধ, ফরবেট, যে সেন্টেন্সে সাধারণ অর্থে বলা বোঝায় তাহলে সেক্ষেত্রে টোল্ড হবে। এবং আমরা সারা জীবন শিখে আসছি যে দ্বিতীয় অংশটি, সারা জীবন যেটা শিখে আসছি যে দ্বিতীয় অংশটি টু দ্বারা যুক্ত, দ্বিতীয় অংশটি টু দ্বারা যুক্ত হয়। দ্বিতীয় অংশটি কি দ্বারা যুক্ত? টু দ্বারা যুক্ত। কেন আমরা টু দ্বারা যুক্ত করব? টুর বাইরে তো আমরা যোগ করতে পারি। আমরা যদি এই বাক্যটি যেহেতু সাবজেক্ট উজ্জ্ব থাকে, আমরা যদি কনজাংশন দিয়ে যোগ করি তাহলে এক্ষেত্রে দ্যাট হবে। দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস মূল ভার থেকে বাকি অংশ। একদম সহজ। যেমন the teacher said to me, the teacher said to me, কমা কোটেশন শুরু, শিক্ষক আমাকে বললেন, go ahead, ফুল স্টপ, কোটেশন শেষ। the teacher said to me, শিক্ষক আমাকে বললেন, go ahead, এগিয়ে যাও। এখানে এই go ahead কে বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা লিখি যে এগিয়ে যাওয়ার জন্য স্যার উপদেশ দিলেন, যদি বলি আদেশ দিলেন, যদি বলি সাধারণত বলা বোঝালেন, এখানে তিনটি উত্তরই রাইট। আমরা এই said to এর স্থলে আমরা এখানে টোল্ড লিখতে পারি, said to এর স্থলে আমরা অ্যাডভাইস লিখতে পারি, said to এর স্থলে আমরা অর্ডার লিখতে পারি। এবং তাহলে উত্তরটা কি হবে? দি টিচার টোল্ড মি অথবা অ্যাডভাইসড মি অথবা অর্ডারড মি টু গো অ্যাহেড। আমরা এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে না লিখে সরাসরি যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা বলে সেটাতেই লিখি, এই পাশে যে অংশটি অ্যাসার্টিভ যদি বলি, তাহলে কর্তা যখন উজ্জ্ব থাকে সেই কর্তাটিকে, সাবজেক্টটিকে আমরা সাধারণত সেকেন্ড পারসন ধরি। সুতরাং এই পাশের বাক্যটি তখন হবে ইউ মে গো অ্যাহেড অথবা ইউ গো অ্যাহেড। সাধারণত প্রেজেন্ট টেন্স দিয়ে কোনো ভার্ব যদি মূল ভার্ব হয় তার আগে ইউ এই সাবজেক্টটি দাঁড়ায় না, উজ্জ্ব থাকে, অমিট থাকে। ফ্রম দ্য সেন্টেন্স, শুধুমাত্র টু ইনক্রিজ অর enhance the beauty of the sentence, you may be option, you may be omitted from the sentence, but here any auxiliary verb is present in the sentence, so second person you is a must as a subject of the sentence, beginning of the sentence. So we can here think or mind সাবজেক্ট ইউ। সেক্ষেত্রে আমরা উত্তর কি লিখব? এটা যেমন আমরা লিখলাম, এটা কিন্তু খুব প্রয়োজন। মূল কথা হচ্ছে যখন আমরা ডাইরেক্টকে ইনডাইরেক্ট করব বা যখন ইনডাইরেক্ট দেওয়া থাকবে ডাইরেক্ট করতে হবে প্যাসেজ নারেশন, তখন কিন্তু ভিতরে অনেক কিছু থাকবে যা আমরা দেখে ঘাবড়ে যাব যে দ্যাট, হি, মাইট, গো, উমুক তুমুক, সাবজেক্ট কোথার থেকে আসলো দ্যাট? এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা তো সারা জীবন রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইস, টোল্ড এই কাজে শিখে আসছে, আবার কোথার থেকে হঠাৎ এটা জুড়ে আসলো, এ আবার কীরকম? কিন্তু যে সেন্টেন্সটি সিম্পলি হয় তার কমপ্লেক্স উত্তর হয়, যে সেন্টেন্সটির কমপ্লেক্স আছে তার কম্পাউন্ড আছে। এটা থাকতেই হবে, এটা ছাড়া কিন্তু হবে না। সুতরাং গাইড থেকে বা আমরা
গতানুগতিক যে টু দিয়ে দ্বিতীয় অংশ যোগ করতে হবে এমন কোনো ফর্মুলা নেই। ফর্মুলা আমরা যেমন আড়াআড়ি লিখি টু দিয়ে যোগ করলাম, ঠিক তেমনি আমরা কনজাংশন দ্যাট দিয়েও এই বাক্যটা কিন্তু লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে দি টিচার told me that here subject is you উজ্জ, যদিও সাবজেক্ট কি এখানে উজ্জ, কিন্তু সাবজেক্টটা হবে এই ইউ মানে এই মি, সেকেন্ড পারসন থাকলেই অবজেক্ট, হেয়ার অবজেক্ট মি। যদি স্টুডেন্ট থাকতো তাহলে হি, যদি দেম থাকতো তাহলে দে, যদি রহিমা থাকতো তাহলে রহিমা, দ্যাট মিনস শি। সো দ্যাট আই মাইট, এই ভাবটা আমাদের ব্যবহার করতে হবে। আই মাইট গো অ্যাহেড, দ্যাট আই মাইট গো অ্যাহেড। আমরা আরো একটা লিখি তাহলে আরো ক্লিয়ার হবে। ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা লিখি আমরা, তাহলে আরো সুন্দর হবে। যেমন আমরা যদি এখন লিখি যে রোজি সেড টু ডেইজি, এই একই জিনিস বারবার লিখছি আমরা এবার লিখতে পারি নীলা সেড টু শিলা। নীলা NEELA said to Sheila, please lend me your pen to write a letter, ফুল স্টপ এন্ড কোটেশন শেষ। তাহলে এটাও যথারীতি রিপোর্টেড স্পিচ ইকুয়াল টু ইম্পারেটিভ সেন্টেন্স, হিয়ার সাবজেক্ট omitted, so the second part or portion of the ডাইরেক্ট স্পিচ, দ্যাট মিনস কোটেশনের ভিতরে যে অংশটি আমরা দয়া করা অনুরোধের কথা বলা হয়েছে, তাহলে আমরা সেই টুয়ের স্থলে এখানে রিকোয়েস্টেড লিখব। তাহলে আমাদের উত্তরটা হবে নীলা রিকোয়েস্টেড শিলা টু, প্লিজ মিন্স এ রিকোয়েস্ট, প্লিজ মিন্স রিকোয়েস্ট, পাস্ট টেন্স রিকোয়েস্টেড, প্লিজ মিন্স রিকোয়েস্ট means requested, past tense, to infinitive, to lend। তাহলে আমাদের উত্তর হবে টু লেন্ড। কি লিখবো? মি, ফার্স্ট পারসন থাকলে এই সাবজেক্ট অনুযায়ী, হিয়ার মি অবজেক্ট অ্যাজ ফার্স্ট পারসন, সো মি মিন্স নীলা মিন্স শি, পাশে আবার একটা সরি টু ল্যান্ড, এখানে ভার, তাহলে এখানে হবে অবজেক্ট, তাহলে শি এর অবজেক্ট হলো হার, টু ল্যান্ড এ হার, হার মানে হচ্ছে এর নীলা। ইয়োর সেকেন্ড পারসন থাকলে এটা দিয়ে যাবে অবজেক্ট, হিয়ার ইয়োর মিন শিলা মানেও হার, এখানে শিলা মানেও হার, তাহলে এটা হলো এস, হার পেন টু রাইট এ লেটার। আমরা যদি এটা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাই, তাহলে আমাদের সকলকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টোল্ড, আমরা অর্ডার, আমরা অ্যাডভাইসড, আমরা রিকোয়েস্টেড, আমরা ফরবেড, যেহেতু সব পাস্ট টেন্সে থাকে, এইগুলো ব্যবহার করি সেড টু এর পরিবর্তে। এবং আমরা সকলেই জানি দ্বিতীয় অংশটি আমরা টু দিয়ে যোগ করি, এটা ঠিক, এটা কোনো সমস্যা নেই। তবে যদি এই ন্যারেশনটি প্যাসেজে দেওয়া থাকে ইনডাইরেক্ট স্পিচে, তাহলে তো আমাদের করতে হবে ডাইরেক্ট স্পিচ। তা আমরা যখন এটা ডাইরেক্ট স্পিচে করতে আসবো তখন কিন্তু একটু সমস্যা থাকতে পারে। ওই ন্যারেশনের ভিতরে ওই ইনডাইরেক্ট স্পিচে কিন্তু দ্যাট, শি, হি, দে, রহিম, করিম, যদু, মধু, কদু, ওই কুড বা মাইট এই জাতীয় থাকতে পারে। অর্থাৎ যে সাবজেক্টটা
উজ্জ্ব ছিল, যে সাবজেক্টটা কি ছিল, উজ্জ্ব ছিল, আমাদের কিন্তু সেই সাবজেক্টটা দিতে হচ্ছে। তার মানে দ্যাট মিনস ইউ মানে সেকেন্ড পারসন, সেটাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা উত্তরটা কি লিখবো আমাদের লক্ষ্য রাখতে হবে। নীলা রিকোয়েস্টেড শিলা, নীলা রিকোয়েস্টেড শিলা দ্যাট শি, ইউ মানে শিলা, শিলা মানে শি মানে এস, might have been to write, এই যা আছে আমাদের এইভাবে লিখতে হবে। আমাদের মূল টার্গেট আমরা কিভাবে প্যাসেজ ন্যারেশনে যেতে পারি, কিভাবে আমরা ইনডাইরেক্টে সরাসরি যাব, কিন্তু তার আগে প্রত্যেকটা বাক্য এইভাবে আমাদেরকে আলাদাভাবে আলোচনা করা লাগবে। এরপরের যে বাক্যটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি যে সেন্টেন্সে সাধারণত আবেগ প্রকাশ করা হয়, যে সেন্টেন্সে সাধারণত প্রার্থনা প্রকাশ করা হয়, যে সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের আশীর্বাদ বা অভিশাপ দিয়ে থাকি, তাই না, বা তাদের মঙ্গল কামনা করে থাকি, এমন বাক্যগুলোকে সাধারণত আমরা অপটেটিভ বলে থাকি। কী বলে থাকি? অপটেটিভ বলে থাকি। এবং অপটেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টের আগে এই মেয়ে ভাবটা দিয়ে শুরু হয়। যেমন আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি জীবনে দীর্ঘজীবী হও, তুমি জীবনে সুখী হও, সে যেন খুব দ্রুত মরে যায়, সে যেন বাঁচতে না পারে, আল্লাহ আমার এই অভিশাপটা তার কাছে পৌঁছে দিও। এরকম কথা আমরা অনেক সময় কিন্তু মানুষের বলি, রাগের ক্ষোভে শোকের তাপে সামগ্রিকভাবে আমরা মানুষের জন্য দোয়া করি, প্রার্থনা করি। ঠিক এই জাতীয় বাক্যে সেই টুয়ের স্থলে উইশ, সেই টুয়ের স্থলে আমরা কি লিখি? উইশ অথবা প্রেড ফর। সেই টুয়ের স্থলে উইশ অথবা প্রেড ফর। এবং দ্বিতীয় অংশটিও দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত হয়, দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত হয়। তাহলে আমরা এক্ষেত্রে কী করি? দ্বিতীয় অংশটি আমরা দ্যাট কনজাংশন ছাড়া সাধারণত কনজাংশন দিয়ে আমরা যুক্ত করি, এবং দ্বিতীয় অংশের সাবজেক্টের পরে চোখটা বুঝে ওই যে মেয়ের ফার্স্ট টেন্স মাইট, এই মাইট অর্থে আমরা কিন্তু লিখে থাকি। যেমন আমরা লিখতে পারি দি ম্যান said long live our president, full stop, question শেষ। The man said long live our president, long live our president. The man said, লোকটি বলছে আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। তো এই ক্ষেত্রে আশীর্বাদ করা হয়, এই ক্ষেত্রে প্রার্থনা করা হয়। তাহলে সেইডের স্থলে, এই সেইডের স্থলে আজ এখানে টুমি থাকতো বা অন্য কিছু থাকতো, তা সে সেইড টু এর স্থলে হতো একই কথা। তাহলে আমরা লিখতে পারি দি ম্যান, এভাবে লিখতে পারি প্রেড ফর, অথবা উইশড। দি ম্যান প্রেড ফর, অথবা আমরা কি লিখতে পারি? উইশড। দ্বিতীয় অংশে যোগ করবো কি দিয়ে? দ্যাট। যখন দ্যাট দিলাম, দ্যাট এখানে আছে সাবজেক্ট আওয়ার প্রেসিডেন্ট, দ্যাট মিনস আওয়ার ফার্স্ট পারসন। তাহলে আওয়ার মিনস দি ম্যান, তাদের ওই মানুষের মানে তাদের যে প্রেসিডেন্ট, আমরা ঠিক এখানে তার নামটাই কিন্তু আসলে লিখব। তাহলে দেয়ার প্লুরালে আছে, তাহলে দেয়ার প্রেসিডেন্ট মাইট, এখানে ভাগ হলো লিভ এই লং। এটা কি আমরা কি ফুল স্টপ বলবো? না, আমরা এটাকে কী বলবো? বিন্দু বা পিরিয়ড। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এবং কোনোভাবে আমরা এই বাক্যটিকে অ্যাসার্টিভ বলতে পারি না। উই ক্যান নেভার সে দ্য সেন্টেন্স অ্যাজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট ইট মাস্ট বি এ স্টেটমেন্ট।
it must be a statement. So this is the form, or this is the rule, this is the right thinking of making or completing this sentence into indirect speech. কোন সেন্টেন্সের ক্ষেত্রে? অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা এরপরে যাব এক্সক্লেমেটরি সেন্টেন্স। খুব দ্রুত করে আমরা 5 ধরনের বাক্যটাকে শেষ করব। তো আর একটা বাক্য আছে এক্সক্লেমেটরি, এর বাইরে আর কিছু কিছু নিয়মকানুন আছে। তো আজকের আমরা এ পর্যন্ত রাখি। আমরা যাতে আগামী দিন সহজে সুন্দরভাবে যেভাবে পারি, আর একটা দুইটা ছোটোখাটো নিয়মকানুন আছে, এই ন্যারেশন শেষ করেই আমরা মোটামুটি প্যাসেজ হাত দেবো। খুদা হাফেজ, ধন্যবাদ।